কাস্টিং ফোর্জিং সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে ইলেকট্রো স্টিল কাস্টিং লিমিটেড। ইলেকট্রো স্টিল কাস্টিং লিমিটেডের হচ্ছে আমরা ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করব, দেখব যে কোম্পানিটা ফান্ডামেন্টালি কতটা সাউন্ড রয়েছে। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 178 টাকা 30 পয়সায় এখন ট্রেড করছে। আমরা যদি চলি এই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 11,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার একদিনের পারফরমেন্স দিয়েছে 0.5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। আমরা যদি চলে যাই 5 দিনে হচ্ছে 18% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স দিয়েছে 8% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 143% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 59% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই 1 বছরে, দেখি কীরকম পারফরমেন্স করেছে 1 বছরে হচ্ছে 432% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ 1 বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতে পারি। 100% মানে ইনভেস্টমেন্ট ডাবল, তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুখানি বলতে পারি 5 গুণের অনেকটাই বেশি করে দিয়েছে 1 বছরে। তো অ্যাপ্রক্স আপনারা বলতে পারেন যে 5.5 গুণের কিন্তু কাছাকাছি করে দিয়েছে 1 বছরে। তো আমরা 1 বছরে অর্থাৎ শর্ট টার্মে হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব, দেখি যে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন অনুযায়ী কীরকম পারফরমেন্স করেছে। তো আমরা জানি ন্যাচারাল ব্যাপার যে লং টার্মে ভালো পারফরমেন্স করে। তো দেখি 5 বছরে কীরকম পারফরমেন্স করেছে। 5 বছরে পারফরমেন্স করেছে 796% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডাবল, তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুকুনি বলতে পারি 9 গুণের কিন্তু কাছাকাছি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুকুনি বলতেই পারি। তো এইবারে আমরা চলে যাচ্ছি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 1438% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে? 1999-এ। তাহলে 1999 থেকে এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 1438% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা লেফট টু রাইট উপরের দিকে মুভ করছে, সেই হিসাবে আমরা একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতে পারি। তো আমরা যদি চার্ট প্যাটার্নটা স্টাডি করে দেখি, তো এই জায়গাটা কিন্তু একই রেঞ্জের মধ্যে ওঠানামা করছিল, অর্থাৎ আপস অ্যান্ড ডাউনস করছিল, তারপরে কিন্তু একটা স্পাইক নিতে শুরু করেছে। তার মানে কোম্পানির বিজনেস কিন্তু ভালো করতে শুরু করেছে, তার ফলে কিন্তু অর্থাৎ বিজনেসে গ্রোথ আসতে শুরু করেছে, তার ফলে কিন্তু স্টকটা আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গা থেকে কিন্তু একটা স্পাইক নিতে শুরু করেছে। তাহলে ক্লিয়ার ব্যাপারটা? তো এই স্টককে আপনারা র্যাডারে রাখতে পারেন। তো এটা গেল ফান্ডামেন্টালস পার্টের হচ্ছে একটা পার্ট চার্ট প্যাটার্ন। এইবারে আমরা দেখব যে ফান্ডামেন্টালস পার্টের হচ্ছে আরেকটা পার্ট ব্যালেন্স শিট কতটা সাউন্ড রয়েছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার ব্যালেন্স শিটে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে ব্যালেন্স শিটে। আমরা ডেটা পাচ্ছি কবে থেকে? আমরা ডেটা পাচ্ছি 2012 থেকে আমরা ডেটা পাচ্ছি। আমরা ডিরেক্টলি চলে যাব কোম্পানিটার হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। তাহলে চলে আসলাম রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। প্রথমে ছিল 1600 কোটির রেঞ্জে, তারপরে হলো 2100 কোটির রেঞ্জে, তারপরেও সেম 2100 কোটির রেঞ্জে, তারপরে 2000 কোটির রেঞ্জে, তারপরে 2400 কোটির রেঞ্জে, 2300 কোটির রেঞ্জে, আবার 2400 কোটির রেঞ্জে, 2500 কোটির রেঞ্জে, 2800 কোটির রেঞ্জে, 3600 কোটির রেঞ্জে। 3600 কোটির রেঞ্জের পরে হচ্ছে 4000 কোটির রেঞ্জে, 4300 কোটির রেঞ্জে, তারপরে 4500 কোটির রেঞ্জে। তো প্রথম দিকে যদি আমরা দেখি, তাহলে প্রথম দিকে কিন্তু আমরা পাচ্ছি কি রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে একটা আপস অ্যান্ড ডাউনস ছিল। তো গ্রোথ ছিল, বাট কিন্তু আপস অ্যান্ড ডাউনস ছিল। বাট আমরা লাস্টের দিকে যদি একটু স্টাডি করে দেখি, তাহলে লাস্টের দিকে এই জায়গাটা থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পরপর কিন্তু একটা কনসিস্টেন্সি প্লাস কিন্তু গ্রোথ দেখাতে শুরু করেছে। তো আমরা একটু যদি স্টাডি করে দেখি, তাহলে এই জায়গাটা থেকে আমরা ওভারঅল বলতে পারি যে একটা কনসিস্টেন্সি প্লাস গ্রোথ দেখাতে শুরু করেছে। তো এটা কোম্পানির ক্ষেত্রে একটা পজিটিভ সাইন, অর্থাৎ রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে কনসিস্টেন্সি গ্রোথ রয়েছে। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাস এখন রয়েছে 4500 কোটির রেঞ্জে। তো এটা থেকে একটা আমরা ওভারভিউ পেতে পারি যে নেট প্রফিটের মধ্যেও কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকার পসিবিলিটিস অনেক অংশে রয়েছে।
তার কারণটা কি, নেট প্রফিটের কিছু অংশ রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে ট্রান্সফার হয়। তো ওভারঅল ভিউটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। কোম্পানির প্রফিট অ্যান্ড লসে গেলে প্রফিট অ্যান্ড লসে ক্লিয়ার হয়ে যাবে নেট প্রফিটের মধ্যে কতটা কনসিস্টেন্সি রয়েছে, কতটা গ্রোথ রয়েছে। এইবারে আমরা চলে আসছি কোম্পানিটার হচ্ছে লং টার্ম বোরিং। দেখি লং টার্ম বোরিংয়ের অবস্থান কী রকম রয়েছে। তাহলে আমরা চলে আসলাম লং টার্ম বোরিং, পাচ্ছি 800 কোটির রেঞ্জে, তারপরে 1200 কোটির রেঞ্জে, 1500 কোটির রেঞ্জে, পরপর বাড়লো, তারপরে আবার কমলো 1200 কোটির রেঞ্জে, তারপরে আবার কমে 1100 কোটির রেঞ্জে, তারপরেও সেম 1100 কোটির রেঞ্জে, তারপরে আবার কমে 800 কোটির রেঞ্জে, তারপরেও সেম হচ্ছে 800 কোটির রেঞ্জে, তারপরে আবার কমে 700 কোটির রেঞ্জে, তারপরে আবার একটু বেড়ে 800 কোটির রেঞ্জে। 800 কোটির রেঞ্জের পরে সেটা কিন্তু আবার বেড়ে 850 কোটির রেঞ্জে, তারপরে সেটা আবার কমে 700 কোটির রেঞ্জে, তারপরে আবার কমে 500 কোটির রেঞ্জে। তাহলে লাস্টের দিকে আমরা দেখতে পাচ্ছি লং টার্ম বোরিং কিন্তু কমছে। এটা কোম্পানির ক্ষেত্রে একটা পজিটিভ সাইন। তার মানে এটা থেকে একটা আমরা ওভারভিউ পেতে পারি যে কোম্পানি লং টার্ম বোরিংটা আস্তে আস্তে কমাচ্ছে। তো লং টার্ম বোরিং কমা মানে কি, কোম্পানির এক্সট্রা বার্ডেন কমতে থাকছে। তার মানে এক্সট্রা বার্ডেন মানে কি, কোম্পানির একটা ইন্টারেস্ট পে করতে হয় লং টার্ম বোরিং থাকলে। তো লং টার্ম বোরিংয়ের ফলে কিন্তু একটা ইন্টারেস্ট পে করতে হয়। তার মানে লং টার্ম বোরিং কমছে মানে কোম্পানির ইন্টারেস্ট পে করার ব্যাপারে একটা বার্ডেন কমছে, আমরা এইটুখানি বলতেই পারি। তো এখন লং টার্ম বোরিং রয়েছে 500 থেকে 550 কোটির রেঞ্জে, আমরা এইটুখানি বলতেই পারি। তো শর্ট টার্ম বোরিং কী আছে, শর্ট টার্ম বোরিং হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউনস করে। তো আমরা শর্ট টার্ম বোরিংয়ের থেকে বেশি যেটা গুরুত্ব দিই সেটা হচ্ছে লং টার্ম বোরিংকে। তো এখন শর্ট টার্ম বোরিং রয়েছে 600 কোটির রেঞ্জে, তারপরে 1000 কোটির রেঞ্জে, 800 কোটির রেঞ্জে, 900 কোটির রেঞ্জে, তারপরে 800 কোটির রেঞ্জে, 700 কোটির রেঞ্জে, 500 কোটির রেঞ্জে, 700 কোটির রেঞ্জে, তারপরেও সেম 700 কোটির রেঞ্জে, তারপরে 1200 কোটির রেঞ্জে। 1200 কোটির রেঞ্জের পরে তারপরে আমরা পাচ্ছি 2000 কোটির রেঞ্জে, তারপরে 1800 কোটির রেঞ্জে, তারপরেও সেম 1800 কোটির রেঞ্জে। তো আমরা শর্ট টার্ম বোরিংয়ের থেকে লং টার্ম বোরিংকে বেশি গুরুত্ব দিই, যেহেতু শর্ট টার্ম বোরিং ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউনস করে। তো এখন শর্ট টার্ম বোরিং রয়েছে 1800 কোটির রেঞ্জে, আমরা এইটুখানি বলতেই পারি। তো এইবারে আমরা দেখব যে কোম্পানির হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের অবস্থান কী রকম রয়েছে। তাহলে আমরা চলে আসছি কোম্পানিটার হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। প্রথমে ছিল 170 কোটি রেঞ্জে বলতে পারি, তারপরে 350 কোটির রেঞ্জে, 250 কোটির রেঞ্জে, 250 কোটির রেঞ্জে, 140 কোটি, তারপরে হচ্ছে 350 কোটির রেঞ্জে, 220 কোটির রেঞ্জে, তারপরে হচ্ছে 150 কোটির রেঞ্জে, 100 কোটির রেঞ্জে, 500 কোটির রেঞ্জে। 500 কোটির রেঞ্জের পরে হচ্ছে 520 কোটির রেঞ্জে, 410 কোটির রেঞ্জে, তারপরে হচ্ছে অ্যাপ্রক্স বলতে পারি 390 কোটির রেঞ্জে। তো ওভারঅল আমরা এই ব্যালেন্স শিটটাকে কিন্তু আমরা 4 স্টার টাইপের ব্যালেন্স শিট হিসাবে কনসিডার করতেই পারি। তো এখন এবারে আমাদের দেখার বিষয় যে কোম্পানিটার প্রফিট অ্যান্ড লস কতটা সাউন্ড রয়েছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে। তাহলে আমরা চলে আসলাম কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে। আমরা ডেটা পাচ্ছি কবে থেকে, ডেটা পাচ্ছি 2012 থেকে আমরা ডেটা পাচ্ছি। আমরা ডিরেক্টলি চলে যাব কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে। তো নেট প্রফিটে গিয়ে দেখব নেট প্রফিটের অবস্থান কী রকম রয়েছে। তাহলে আমরা চলে আসছি কোম্পানিটার নেট প্রফিটে। প্রথমে ছিল লস করেছে 26 কোটি, তারপরে সেটা লসটা কিছুটা কমলো, কমে 23 কোটি, তারপরে আবার লসটা কমে 15 কোটি, তারপরে কিন্তু আবার লসটা বেড়ে 116 কোটি, তারপরে আবার লসটা কমে 27 কোটি, তারপরে আবার কিন্তু প্রফিট দেখাতে শুরু করলো 144 কোটি প্রফিট, তারপরে কিন্তু প্রফিটটা কমে 124 কোটি, তারপরে সেই প্রফিটটা আরও কমে 39 কোটি, তারপরে আবার প্রফিটটা বেড়ে অর্থাৎ কামব্যাক করলো 163 কোটি প্রফিট, তারপরে কিন্তু কোম্পানি আবার লসে রান করলো 91 কোটি লসে রান করলো, তারপরে 91 কোটি লসের পরে তারপরে কোম্পানি আবার কামব্যাক করে 348 কোটি প্রফিট, তারপরে হচ্ছে আবার প্রফিটটা কিছুটা কমে 318 কোটি প্রফিট, তারপরে আবার ম্যাসিভ 318 না 316 কোটি প্রফিট, তারপরে কোম্পানি আবার ম্যাসিভ জাম্প করে 602 কোটি প্রফিট। তাহলে ওভারঅল আমরা দেখে কি বুঝতে পারছি যে কোম্পানিটার মধ্যে কিন্তু একটা স্ট্রাগলিং ফেজ আমরা দেখতে পাচ্ছি। তো কিছু কিছু বছর লসে রান করেছে, তারপরে লাস্টের দিকের কয়েকটা বছর প্রফিট এবং মাঝখানেরও কয়েকটা বছর প্রফিটে রান করেছে। তো একটা স্ট্রাগলিং ফেজের মধ্যে দিয়ে চলছে, আমরা এইটুকুনি বলতে পারি। যেহেতু কোম্পানিটা জাস্ট স্মল ক্যাপ টাইপের কোম্পানি থেকে মিড ক্যাপে এসছে, তো মিড ক্যাপ টাইপের কোম্পানিগুলোর ক্ষেত্রে কিন্তু এরকম একটা স্ট্রাগলিং ফেজ থাকে। তাহলে ক্লিয়ার ব্যাপারটা। তো সেই অর্থে কিন্তু এখনও অবধি কিন্তু আমরা এই প্রফিট অ্যান্ড লসটাকে 5 স্টার হিসাবে কনসিডার করতে পারছি না, বাট এইটুকুনি বলতে পারি যে লাস্টের 3টে বছরে কিন্তু একটা গ্রোথ দেখাতে শুরু করেছে। তো এটা কোম্পানির ক্ষেত্রে একটা পজিটিভ সাইন। এবারে আমরা দেখব যে কোম্পানিটার শেয়ার হোল্ডিং প্যাটার্নে কার কী অবস্থান রয়েছে। তাহলে আমরা কোম্পানিটার শেয়ার হোল্ডিং প্যাটার্নে চলে আসলাম।
প্রোমোটার মিন্সকে কোম্পানির ওনার কত পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে, 46.22%। এফআইএস ফরেন ইনস্টিটিউশনাল রয়েছে কত পার্সেন্ট, 17.49%। আর ডিআইএস ডোমেস্টিক ইনস্টিটিউশনাল রয়েছে 0.47%। আর গভর্নমেন্ট আছে না থাকার মতন 0.23%। আর পাবলিক রয়েছে 35.60%। তাহলে আমরা এইটুকুনি বলতে পারি প্রত্যেকেরই কম বেশি ইনভলভমেন্ট রয়েছে। প্রোমোটার 46%-এর বেশি, এফআইএস আছে 17.5%-এর মতন, ডিআইএস আছে 0.5%-এর মতন, আর গভর্নমেন্ট হচ্ছে না থাকার মতন 0.23%। আর পাবলিক রয়েছে 35.5%-এর বেশি আমরা বলতে পারি। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নটাকে আমরা একটা ডিসেন্ট টাইপের শেয়ার হোল্ডিং প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার নাম তো আপনাদের বলাই হয়ে গেছে, ইলেকট্রো স্টিল কাস্টিং লিমিটেড। তো কোম্পানিটা হচ্ছে কাস্টিং ফোর্জিং সেক্টরের কোম্পানি। তো কোম্পানিটা হচ্ছে বেসিক্যালি এরা কী করছে, এরা হচ্ছে বিশেষত বিজনেস করছে। দ্য ইলেকট্রো স্টিল কাস্টিং ইজ এনগেজড ইন দ্য বিজনেস অফ ম্যানুফ্যাকচারিং ডাকটাইল আয়রন পাইপস অ্যান্ড ডাকটাইল আয়রন ফিটিংস অ্যান্ড কাস্ট আয়রন পাইপস প্রোডাক্টস। তো এইসব রিলেটেড হচ্ছে এরা হচ্ছে প্রোডাকশানস করছে, অর্থাৎ ম্যানুফ্যাকচারিং করছে, আমরা এইটুকুনি বলতে পারি। তো কোম্পানিটার হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজ বলা হয়ে গেছে অ্যাপ্রক্স 11,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ 10,500 কোটি টাকারও বলতে পারেন। তো কোম্পানিটা একটা মিড ক্যাপ টাইপের কোম্পানি। তো কোম্পানিটার আরওসি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কত আছে, 9.99%। আরওই রিটার্ন অন ইকুইটি আছে 7.51%। তো সেই হিসাবে আরওসি আর আরওই হচ্ছে ডিসেন্ট আমরা পেলাম না, একটা ওকে টাইপের একটা পেলাম। আগামী দিনে যদি কোম্পানি আরও ভালো পারফরমেন্স করে, আরও গ্রোথ দেখাতে শুরু করে, তাহলে আরওসি আর আরওই হচ্ছে আরও ইমপ্রুভ করবে। তো কোম্পানির পারফরমেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে আরওসি আর আরওই, আমরা এইটুকুনি বলতেই পারি। ওভারঅল আমরা ইলেকট্রো স্টিল কাস্টিং লিমিটেডকে সেই অর্থে ফান্ডামেন্টালি সাউন্ড হিসাবে কনসিডার না করতে পারলেও ওকে টাইপের ফান্ডামেন্টালস হিসাবে কনসিডার করতে পারি। তো কোম্পানিটা যেহেতু আস্তে আস্তে গ্রোথ দেখাতে শুরু করেছে, তো আগামী দিনে আরও ভালো পারফরমেন্স করলে তো কোম্পানির ব্যালেন্স শিটটা আরও স্ট্রং হবে, আরও প্রফিট অ্যান্ড লসটা স্ট্রং হবে, তার ফলে কিন্তু আরওসি আর আরওই হচ্ছে আরও স্ট্রং হবে। তো তখন কিন্তু কোম্পানিটা আরও ফান্ডামেন্টালি সাউন্ড হিসাবে আমরা কনসিডার করতেই পারবো। তো এই স্টকটাকে আপনারা র্যাডারে রাখতে পারেন। ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করুন। আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন এই স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।